কাদের মোল্লার ফাঁসি কাল সকাল 10:30 পর্যন্ত স্থগিত। কারাগারে দেখা করছেন পরিবারের সদস্যরা। সংকট নিরসনে প্রধান দুই দল সংলাপ শুরু করেছে, জানালেন তারাঙ্কো। একদিন বাড়ালেন সফরের মেয়াদ। সরকারের নীল নকশার নির্বাচনে যারা অংশ নিচ্ছে না তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। অবরোধ ও হরতালে বিচ্ছিন্ন ঘটনা, নওগাঁয় জামায়াত কর্মী নিহত, রাজশাহীতে শিবির পুলিশ সংঘর্ষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। একে টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কাদের মোল্লার ফাঁসি কাল সকাল 10:30 পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি আজ রাত 12টার পর কার্যকর করা হবে। সন্ধ্যায় মন্ত্রীপাড়ায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বাসায় আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। রাত 8টায় কাদের মোল্লার স্ত্রী ও সন্তানরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সাথে শেষ দেখা করেছেন। এদিকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা স্থগিত করতে চেম্বার আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। রিপোর্ট করছেন আবু সালে জহির। রোববার মৃত্যু পরোয়ানা জারির পর থেকেই মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে শুরু হয় নানা রকম বিতর্ক। যুদ্ধাপরাধী কাদের মোল্লা কি সুবিধা পাবেন তা নিয়েও সরকার ও আসামির আইনজীবীরা ভিন্ন রকম বক্তব্য দেন। এসব বিতর্কের জবাব দিতেই সন্ধ্যায় আইন প্রতিমন্ত্রীর বাসায় ডাকা হয় জরুরি সংবাদ সম্মেলন। সেখানেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাতেই মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেন। বিচারিক সকল প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এখন কাদের মোল্লার রায়ের যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে তা আজকে রাত্রের মধ্যেই তা কার্যকর করা হবে। কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে শেষবারের মতো কাদের মোল্লাকে দেখতে রাত 8টায় কারা ফটকে ছুটে যান তার স্ত্রী ও সন্তানরা। প্রায় 1 ঘন্টা স্বজনদের সাথে কথা বলেন কাদের মোল্লা। এদিকে কারাবিধি অনুযায়ী খাবার দাবার সরবরাহ সহ সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিনিয়র জেল সুপার। রাত্রে স্বাভাবিক খাবার অন্য বন্দীরা যা খায় তাই খেয়েছেন। ওনার আত্মীয় পরিজন দেখা করে বের হওয়ার পর অন্যান্য যত আনুষ্ঠানিকতা আছে আমরা সেটা সম্পন্ন করব। এর আগে সকালে কারা ফটকে কাদের মোল্লার আইনজীবীরা তার সাথে দেখা করেন। আসামির নির্দেশনা অনুযায়ী রিভিউ পিটিশন ও রাষ্ট্রপতির ক্ষমার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। 8 তারিখ থেকে 23 তারিখের মধ্যে উনি মার্সি পিটিশন দাখিল করতে পারেন। এই আব্দুল কাদের মোল্লা সাহেবকে যে ডিভিশন দেওয়া হয়েছিল সেটা জেল কোর্টে দেওয়া হয়েছে। এই আব্দুল কাদের মোল্লা সাহেবকে যে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা জেল কোর্টে দেওয়া হয়েছে। সুতরাং জেল কোর্টের কিছু অংশ অ্যাপ্লাই করবে, কিছু অংশ প্রযোজ্য হবে আর কিছু অংশ প্রযোজ্য হবে না। মহামান্য অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তো আমরা এই ধরনের অপিনিয়ন আশা করি না। বিভ্রান্তি ছড়াতেই আসামি পক্ষ রিভিউ ও রাষ্ট্রপতির ক্ষমার আবেদন না করে বেআইনি কথা বলছেন বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী। আমি প্রথমেই বললাম যে তার আইনজীবীদের দেখা করার কোনো সুযোগ নাই। তারপরে তারা যেহেতু দেখা করতে চেয়েছেন, দেখা করতে দিয়েছেন, তারা মিথ্যা বিভ্রান্তিমূলক আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলছেন। 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি অস্বীকার গেছেন না, তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না। কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সারা দেশব্যাপী যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে, অরাজকতা সৃষ্টি করতে না পারে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। রাতেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এই খবর শুনে কাদের মোল্লার আইনজীবীরা শেষ চেষ্টা হিসেবে মৃত্যু পরোয়ানা স্থগিতের আবেদন নিয়ে যান আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে। আমরা গিয়েছিলাম, অ্যাটর্নি জেনারেল সাহেবকে বহুবার চেষ্টা করতেছি, আমরা টেলিফোনে পাইনি। তাকে মেসেজ দিয়েছি, তিনি উত্তর দেননি। এখন তার বাসায় যাচ্ছি অ্যাটর্নি জেনারেল সাহেবকে কপি সার্ভ করার জন্য। আমরা স্টে অর্ডার আবেদন এবং আমাদের রিভিউ পিটিশন। বিচারপতি বলেছেন অ্যাটর্নি জেনারেল আর কে কপি সার্ভ করার জন্য। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার রায়ের কার্যকারিতা বুধবার সকাল 10:30 পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট SM আতিক। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে ফোনে কথা বলছি তার সাথে। আতিক, ফাঁসি স্থগিতের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছেন রুমানা, কিছুক্ষণ আগেই জামাতের কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম প্রথমে আমাদের কাছে এসে আর কি খবরটি দেন যে আগামীকাল সকাল 10:30 পর্যন্ত চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্টে অর্ডারটি জারি করেছেন যে আগামীকাল 10:30 পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হবে না। এরপর পরই আসলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আমাদের সাথে কথা বলেন। তিনি বলেছেন যে এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন কোনো সুযোগ নেই রাষ্ট্রপক্ষের বা সরকার পক্ষের যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করে। যদি সেটা করেন তাহলে সেটা হবে আইনের পরিপন্থী এবং আদালতের অবমাননা। এবং তিনি বলেছেন যে এই রায়ের কপি ইতিমধ্যে তারা পাঠিয়ে দিয়েছেন এবং সেই রায়ের কপি তারা জেল গেটে যাবেন এবং জেল গেটে যে কারা কর্তৃপক্ষকে সেটি জানাবেন যে এই স্টে অর্ডার সম্পর্কে। তো এছাড়াও আপনি এর আগে আবু সালেহ জহিরের প্রতিবেদনে যেটি বলা হচ্ছিল যে রিভিউ পিটিশন তারা করেছেন, সেই ব্যাপারে আগামীকাল সকাল 10:30টায় পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারা সেটি উত্থাপন করবেন এবং সে পর্যন্ত কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিত থাকবে বলে তারা জানিয়েছেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে রাত 8:30টার দিকে আসলে এই স্টে অর্ডারটি নিয়ে 3 জন আইনজীবী ব্যারিস্টার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম আসলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের বাসায় আসেন এবং তারা 8:30টার দিকে প্রবেশ করার পরে 9টার দিকে বের হয়ে আসেন। তখন আমরা জিজ্ঞাসা করি যে কি পরিস্থিতি, স্টে অর্ডার ব্যাপারে জাজ কি সিদ্ধান্ত দিয়েছেন। সে ব্যাপারে তিনি বলেছেন যে জাজ সৈয়দ মাহবুব হোসেন বলেছেন যে এই রায়ের কপি অ্যাটর্নি জেনারেলের কাছে পৌঁছাতে এবং সে কারণে তারা বেরোয় অ্যাটর্নি জেনারেলের কাছে যান। তো 10 মিনিট পর তারা ফিরে আসেন এবং বলেন যে অ্যাটর্নি জেনারেলের সাথে আবার যোগাযোগ করতে পারেননি, তাকে যে বাসায় পাননি। এরপরে তারা আবার ভিতরে চলে আসেন এবং রাত 10:30টার দিকে বেরিয়ে এসে এই স্থগিতাদেশের খবরটি আমাদেরকে জানান। তো এখন সর্বশেষ খবর হচ্ছে তারা এই অর্ডারটি নিয়ে জেল গেটে যাবেন এবং সেখানে তারা কর্তৃপক্ষের কাছে এটি জমা দিবেন এবং তারা বলেছেন যে আগামীকাল 10:30 পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না করতে আদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। রোমানা। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, ফাঁসি তো সকাল 10:30 পর্যন্ত স্থগিত করা হয়েছে, তো সেখানকার এখনকার পরিস্থিতি কি? জি রুমানা, আমাদের সহকর্মী আতিক যেভাবে বললেন যে ফাঁসির কার্যকারিতা আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 10:30 পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই খবরটি কিন্তু এই জেল গেটের সাধারণ মানুষের এখানে যারা দাঁড়িয়ে আছেন এবং কর্তৃপক্ষ সবার কাছেই এর মধ্যে পৌঁছে গেছে। সবাই এই খবরটা পেয়েছেন যে কাল সকাল 10:30 পর্যন্ত ফাঁসির কার্যকারিতা স্থগিত হয়েছে। কিন্তু এখানকার পরিবেশ যদি আমি বলি তাহলে এখানে কিন্তু সংবাদকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এই কারাগারের প্রধান ফটকে ভিড় জমিয়েছেন। সবাই চেষ্টা করছেন আসলে এই ফাঁসির কার্যকারিতার প্রক্রিয়া কীরকম হবে সেই জিনিসগুলো জানতে এবং কম বেশি আমরা জানতেও পারছি। এদিকে আমাদেরকে এখান থেকে আমরা যেটা দেখেছি, জানতে পেরেছি, এখানে কিন্তু এখন পর্যন্ত ডিআইজি প্রিজন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের সদস্যরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরা কিন্তু ভিতরে গেছেন। তারা কিন্তু এই রায়ের কার্যকারিতা বিষয়ে ওখানে কিভাবে এটি সম্পূর্ণ হবে এগুলো নিয়ে কথা বলছেন। আর এর আগে ফরমান আলী জেল কর্তৃপক্ষ তিনি বলেছিলেন যে রাত 12টার পরে রায় কার্যকর হবে, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আমরা খবর পেয়েছি যে এই রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে। মোটামুটিভাবে এই জেল গেটের সামনে এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিড় করছেন। তারা এখানকার যে কোনো ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছেন। তাছাড়া সংবাদকর্মীরা কিন্তু এখানে তাদের সংবাদ সংগ্রহ করার জন্য কাজ করছেন। আর সাধারণ মানুষেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষদেরকে কিন্তু এই জেল গেটের খুব কাছে আসতে দেওয়া হচ্ছে না, তারা দূর থেকেই এখানকার অবস্থা দেখছেন। সবশেষে এখন এখানকার পরিস্থিতি হচ্ছে যে সবাই জানতে চাচ্ছেন কখন কিভাবে আসলে রায় কার্যকর হবে। রোমানা। তামজিদ, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, জেলগেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন তামজিদ সুমন।
এদিকে কাদের মোল্লার সাথে শেষবারের মতো দেখা করে তার ছেলে হাসান জামিল জানিয়েছেন তার বাবা কাদের মোল্লা মানসিকভাবে সুস্থ আছেন। তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগের সমালোচনা করেন। ওনার মামলার ক্ষেত্রে ওনার যেমন অনিয়ম হয়েছে, এখানে জেলখানাও জেল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ হচ্ছে তারা তার সাথে অনিয়ম করছেন। তারা অনৈতিকভাবে তাকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেছেন। তার কাছে রায়ের কপি পর্যন্ত ছিল এখনো জানে। আজকে লয়ারে দেখা করছেন, আজকে কিভাবে আমাদেরকে শেষ সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হবে? শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে তাকে আজকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। উনি যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি করতেন তাহলে উনাকে আজকে এই পজিশনে চলে আসতে হতো না। বলছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। কাদের মোল্লার রায় কার্যকর হবার ঘোষণার পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ফাটায় শিবির কর্মীরা। এখানে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা। ফকিরাপুরের এলাকায় প্রায় 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানেও সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর সায়দাবাদ, পল্টন, প্রেস ক্লাব সহ হাইকোর্ট এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। নগরীর বিভিন্ন এলাকায় পুলিশকে ফাঁকা গুলি করতে দেখা গেছে। নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। অনেক জায়গায় পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে। রাজধানী জুড়ে টহল দিচ্ছে বিজিবি। রাত 8টার পর নগরীতে যানবাহন চলাচল কমে গেছে। জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এমন খবরের প্রতিবাদে রাতে খুলনা নগরীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহনে আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। চাঁদপুর শহরে ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুর করে তারা। এদিকে নিজ জেলা ফরিদপুরে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় শহরের ব্যাংক রোডে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ। এদিকে একই ইস্যুতে জামায়াত শিবির কর্মী দেশীয় অস্ত্র নিয়ে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার পায়রাবান্ধ ও সঠিবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহনে আগুন দেয় তারা। এর আগে বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় আওয়ামী লীগ ও জামায়াত শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত হয় এক পুলিশ সদস্য সহ 5 জন। চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে প্রধান দুই দলের শীর্ষস্থানীয় নেতারা সংলাপ শুরু করেছেন বলে জানিয়েছেন সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো। তিনি এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে আরও বলেন, আজকের দিনটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ছিল গুরুত্বপূর্ণ। একই সাথে দুই দলের সংলাপে কি দাঁড়ায় তা দেখার জন্য তিনি তাঁর সফর একদিন বাড়িয়েছেন বলে জানান। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। কথা ছিল তারানকোর সফরে কি দাঁড়ালো তা দিন শেষে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো, কিন্তু তা আর হয়নি। তারপরও দিন শেষে তারানকো সাংবাদিকদের ছোট্ট একটি বিবৃতি দিয়ে যতটুকু তথ্য দিলেন সেটি বা কম কিসে। চলমান প্রেক্ষাপটে আজকের দিনের ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দলের প্রতিনিধিরা একসাথে বসেছেন এবং সংলাপ শুরু করেছেন। তাই আমি সাধুবাদ জানাতে চাই এই বলে যে দুই দল সংলাপে বসে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে দুই দলের এই উদ্যোগ একদিকে যেমন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা ও সাহসিকতার প্রতিফলন, অন্যদিকে তা বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে পূরণ করেছে। সদিচ্ছা ও সমঝোতার মনোভাব নিয়ে সংকট কমাতে ও পারস্পরিক আস্থা তৈরিতে সংলাপ অব্যাহত রেখে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। And to work constructively together to decrease tensions and build confidence. তার এই বিবৃতি দেওয়ার আগেই জানা যায় তার সফর আরও একদিন বেড়েছে। জানা গেল প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ একদিন পিছিয়েছে তার নির্ধারিত সংবাদ সম্মেলনটিও। তবে তারানকো তার বিবৃতিতে দুই দলের সংলাপ শুরু হওয়ার ব্যাপারে যে তথ্য দিলেন সেটি কোথায় হয়েছে তা নিয়ে দিনভরই চলে নাটকীয়তা। বাড়িধারার 7 নম্বর রাস্তার একটি বাড়িতে তারানকোর গাড়িবহর যেমন দেখা যায়, তেমনি দেখা যায় কঠোর নিরাপত্তা। স্বাভাবিকভাবেই সেখানে দুই দলের সংলাপ হচ্ছে এমন ধারণা করে সাংবাদিকরা প্রায় পুরো দিনই সেখানে অবস্থান করেন। তবে এইসব কিছুই ছিল সাংবাদিকদের চোখ এড়ানোর একটি কৌশল। সেখানে তারানকো কিংবা আওয়ামী লীগ বিএনপির কেউ তো ছিলেনই না, বরং সাংবাদিকদের চোখ এড়িয়ে গুলশানের একটি বাড়িতে বৈঠকে বসেছিলেন বলে জানা যায়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারের নীল নকশার নির্বাচনে বেশিরভাগ দল অংশ না নেয় এসব দলের নেতাদের উপর অন্যায় চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে যেতে বাধ্য করার অপচেষ্টা চালানো হচ্ছে। এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারাঙ্কোর আমন্ত্রণে আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপের সূত্রপাত হয়েছে, যা আরও চলবে বলেও তিনি জানান। হাসান মাহমুদের রিপোর্ট। নিজের স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, একদলীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতেই বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করতে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ভয়াবহ দমনপীড়নের পথ বেছে নিয়েছে সরকার। তিনি অভিযোগ করেন, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে, যারা আর ফেরেনি। জনগণ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিবৃতিতে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান ফখরুল। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের শেষ গন্তব্যে পৌঁছাতে পারবে না সরকার। প্যাসেঞ্জারবিহীন যে নির্বাচনী ট্রেন যেভাবে দ্রুত গতিতে চালিয়ে গন্তব্যে পৌঁছার বৃথা চেষ্টা করছেন, তা কোনোদিন সফল হবে না। জনতার প্রতিরোধে এই অন্ধকারমুখী ট্রেনের গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। আমরা সবচেয়ে বেশি আশাবাদী যে আজকে যারা সরকারে আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে তারা সম্মত হবেন। এদিকে জাতিসংঘের বিশেষ দূতের আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি আমন্ত্রণে আমরা বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষে 4 জন, আমরা বিএনপির পক্ষে 4 জন আমরা মিলিত হয়েছিলাম। এই যে সংকট আগামী নির্বাচনকে সামনে রেখে সেই সংকটের একটা সমাধানের জন্য আমরা আলোচনার সূত্রপাত করেছি। এই আলোচনা চলবে, প্রায় 2 ঘন্টার মতো মিটিং হয়েছে। এই সভা আমরা চালিয়ে যাব, আলোচনা চালিয়ে যাব, এটাই সিদ্ধান্ত। এছাড়া রাতে দলের সিনিয়র নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বন্ধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলেছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যে কোনো মূল্যে সময় মতো আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে শিখা চিরন্তনে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু হয়েছে, যেন বাংলার মানুষ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট না দিতে পারে। আচ্ছা, যখন শপথ গ্রহণ করছে এখান থেকে যে কোনো মূল্যে ইনশাল্লাহ নির্বাচন হবেই, বাংলার জনগণ নির্বাচন করবেই, 5 জনের নির্বাচন ইনশাল্লাহ হবেই এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ইনশাল্লাহ বিজয় অর্জন করবেই। কোন চক্রান্তিতে সফল হবে না। অবরোধ ও হরতাল প্রসঙ্গ। 18 দলের ডাকা 144 ঘণ্টা টানা অবরোধের 4র্থ দিন চলছে। পাশাপাশি কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে জামায়াতের ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে রাজশাহীতে সংঘর্ষের সময় মতিহার থানার ওসিকে পিটিয়ে আহত করেছে শিবির কর্মীরা। এ সময় শটগান কেড়ে নিয়ে 2 পুলিশ সদস্যকে পিটায় তারা। এই ঘটনায় আহত হয় আরও 15 জন। আর নওগাঁর রানীনগরে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে মারা গেছে এক জামায়াত কর্মী। প্রতিবাদে জেলায় কাল আধাবেলা হরতাল ডাকা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরতালের সমর্থনে শিবির কর্মীরা রাজশাহীর বিনোদপুর এলাকায় মিছিল বের করে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে মতিহার থানার ওসি সহ 2 পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে আহত হয় শিবিরের 15 কর্মী।
হরতালের সমর্থনে চট্টগ্রামের আগ্রাবাদের ব্যাপারীপাড়া থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও 2টি টেম্পুতে আগুন ধরিয়ে দেয় তারা। খুলনা ইকবালনগর থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সিলেট নগরের খাসদবির শাহী ঈদগাহ সহ কয়েকটি স্থান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্র শিবির। ভাঙচুর করা হয় ট্রাক সহ কয়েকটি অটোরিকশা। হরতালের সমর্থনে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড় থেকে আলাদা মিছিল বের করে জামায়াত ও শিবির। পরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের গুলিতে এক শিশু নিহতের প্রতিবাদে জেলা সদরে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দর দারিয়াপুর ও মেহেরপুর কাথুলি সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। ফাটানো হয় কয়েকটি ককটেল। দিনাজপুর শহরের বাহাদুরপুর বাজারে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবির কর্মীরা। ময়মনসিংহে হরতাল চলাকালে কোনো মিছিল বা পিকেটিং না হলেও দূরপাল্লা যান চলাচল বন্ধ ছিল। খোলেনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। শহরের গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নওগাঁয় হরতালের সমর্থনে জামায়াতের একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে তাজের মোড় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শহরে রেজিস্ট্রি পাড়া থেকে মিছিল বের করে জামাত শিবির। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শেরপুরে আধাবেলা হরতাল পালিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সংঘর্ষ, রাস্তা অবরোধের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলছে 18 দলের ডাকা অবরোধ। দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়লে আহত হয় 20 জন। আটক করা হয় 15 জনকে। এর প্রতিবাদে কাল জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 18 দল। চট্টগ্রামে কাদির দেউরি এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সহ 18 দল। রাজশাহীতে কাদিরগঞ্জ এলাকায় মিছিল শেষে সমাবেশ করে 18 দল। খুলনা নগরীর পিটিআই মোড় থেকে মিছিল বের করে বিএনপি। সিলেটের মেন্দিবাগে ঢাকা সিলেট মহাসড়ক এবং সিলেট তামাবিল সড়কের সারিঘাটে গাছ ফেলে সড়ক অবরোধ করে 18 দল। রংপুর নগরীর সিও বাজার এলাকায় মিছিল করে স্বেচ্ছাসেবক দল। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল করে 18 দল। এছাড়া শহরের সাবগ্রামে ঢাকা বগুড়া মহাসড়কে যুবদল বিক্ষোভ করে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ মেঘনা বাজারে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত হয়েছে 10 জন। এ সময় 2টি দোকান ভাঙচুর করা হয়। নারায়ণগঞ্জের 2500, রূপগঞ্জ ও ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। কিশোরগঞ্জ শহরের রথখোলা ময়দান থেকে যুবদল মিছিল নিয়ে কালীবাড়ি মোড়ে গিয়ে সমাবেশ করে। ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় মিছিল করে জোটের নেতাকর্মীরা। নরসিংদী ও কুষ্টিয়ায় অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করে 18 দল। মানিকগঞ্জের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠন। এছাড়া চাঁদপুরের মেঘনা নদীতে অবস্থান নিয়ে চলাচলরত নৌযান অবরোধের চেষ্টা করে 18 দল। আগামীকাল সকাল 10:30 পর্যন্ত চেম্বার জজ কাদের মোল্লার রায় কার্যকর করার উপর নিষেধাজ্ঞা জারি করার পর সাংবাদিকদের সাথে কথা বলেন কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পর্যন্ত তার মৃত্যুদণ্ড যাতে স্থগিত করার আদেশ দিয়েছেন এবং আগামীকাল ওটা উপস্থাপন করা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তার এই আদেশের পর তাকে মৃত্যুদণ্ড তার এক্সিকিউট করার জেল অথরিটির কোনো আইনগত বৈধতা নাই। আমরা আশা করব দেশে আইনের শাসন কায়েম রাখার জন্য এই আদেশ অবশ্যই পালন করা হবে এবং এখানে যদি কোনো রকম বেআইনি কোনো কার্যক্রম করা হয় তাহলে আদালতের অপমান করা হবে। আজ 10 ডিসেম্বর। ভোলা, নড়াইল, ময়মনসিংহ, মাদারীপুর ও আশুগঞ্জ মুক্ত দিবস। পাক হানাদারদের যুদ্ধে পরাজিত করে এই দিনে নড়াইলকে মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এই দিন পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয় ময়মনসিংহ জেলা। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। 3 দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিন মুক্ত হয় মাদারীপুর জেলা। এদিকে ভোলা জেলাও হানাদার মুক্ত হয় এই দিনে।
এরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা হন পাক হানাদাররা। আর এই দিনে মিত্রবাহিনী ও সেনা সদস্যরা যৌথভাবে পাক হানাদার বাহিনীকে অস্ত্রের মুখে হটিয়ে মুক্ত করে আশুগঞ্জকে। রাতের খবর দেখছেন। দর্শক, কাদের মোল্লার রায় কার্যকর করা হবে এমন খবরে শাহবাগে জড়ো হয়েছেন গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্টরা। রায় স্থগিতের পর তাদের প্রতিক্রিয়া জানতে সরাসরি চলে যাচ্ছি শাহবাগে। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। শাহিন, শাহবাগের পরিস্থিতি এখন কিরকম দেখছেন? রোমানা, শাহবাগের পরিস্থিতি এখন বলা যায় যে মোটামুটি উত্তপ্ত, কারণ এখানে গণজাগরণ মঞ্চের নেতাকর্মী, সমর্থকরা, সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে 12টা 1 মিনিটে। কিন্তু যখন খবর এলো আদালত পাড়া থেকে যে রায়ের যে ফাঁসির কার্যক্রম কালকে সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে, তখন তারা এখানে সমাবেশ করছে এবং মিছিল করছে। এক পর্যায়ে এখানে এই শাহবাগ মোড়ে ককটেল নিক্ষেপ করা হয়। আমার পিছনে ঠিক এই জায়গাটিতে একটি অবিস্ফোরিত ককটেল ছিল, যেটি কিছুক্ষণ আগে পুলিশ সরিয়ে ফেলেছে। এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গণজাগরণ মঞ্চের কাছে খবর ছিল যে কাঁটাবন মোড় থেকে এই জাগরণ মঞ্চের উপর হামলা হতে পারে, সেজন্য একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এখানে যার হাতে যা ছিল তারা কাঁটাবনের দিকে ধাওয়া করেন। আরেকটি অংশ এখন শাহবাগ মোড়ে তারা বিক্ষোভ মিছিল করছেন কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত করার দাবিতে। এই পরিস্থিতি এখানে চলছে, তারা স্লোগান দিচ্ছেন যাতে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হয়। রুমানা, এখন আমাদের সাথে এই যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য যিনি দীর্ঘদিন কাজ করেছেন সেই বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত স্যার আছেন। আমি এখন তার কাছে জানতে চাইবো যে আজকে তো স্যার আপনারা একটি আগ্রহ নিয়ে এখানে সমবেত হয়েছিলেন, তো আদালত দ্বারা এই ফাঁসির যে কার্যক্রম সেটি স্থগিত করা হয়েছে, আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া খুব সহজ। 43 বছর পরে, প্রায় 43 বছর, আমরা সামনে 16ই ডিসেম্বর এখানে আসছি। 16ই ডিসেম্বরে এইবার একটা বিশেষ বিজয় উদযাপন আমরা করব এবং সেটার জন্যে আমাদের আপনার 1001 সদস্য বিশিষ্ট বিজয় 2013 উদযাপন কমিটি করা হয়েছে, উপদেষ্টা কমিটি করা হয়েছে। আমরা প্রত্যেকদিন এই জায়গাটায় আসি এবং আমরা এটা সংসদের দক্ষিণ প্লাজায় 16 তারিখে করব। এই উপলক্ষে প্রত্যেকদিন এটা সংগঠিত করার জন্য আমরা আসি। আজকে আমরা এসেছিলাম একটা অন্য আগ্রহ নিয়ে। আগ্রহটা এরকম খুব সহজ, সাধারণ, স্বাভাবিক, যে 1971 সালে যারা আমাদের হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যুদ্ধ অপরাধ করেছে, তাদের বিচার রায় আজকে প্রথম বাস্তবায়ন হবে। আমরা জানতাম রাত 12টা 1 মিনিটে কাদের মোল্লার এটা হবে। আমরা এখানে এসে ঘন্টা 2-3 আগে শুনলাম যে আগামীকাল 10:30 পর্যন্ত আমি আইন বুঝি না, তো আইন বোঝার আমার খুব প্রয়োজন আছেও বলে মনে করি না। আমি একটা অর্থনীতিবিদ, বুঝলাম, শুনলাম যে কি যেন একটা ঘটেছে, যে কালকে 10:30 পর্যন্ত স্থগিত। শুধু তাই নয়, আমি মৌলবাদের অর্থনীতি নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে গত 75 থেকে শুরু করে 2012 পর্যন্ত প্রায় 60,000 কোটি টাকা 9টা বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করে নিট প্রফিট করেছে। এই নিট প্রফিটের দু একটা আলামত আজকে আপনারা এখানে দেখেছেন। একটু আগে এই জায়গায় আপনি দেখেছেন যে আপনার ককটেল বা ইত্যাদি। আমি শুনেছি ঘন্টাখানেক আগে, এখন বাজে প্রায় 11:30, ঘন্টাখানেক আগে আমি শুনেছি যে এখান থেকে 1 কাটামন থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত তারা এগুলো করবে। এইগুলো দুটো জিনিস প্রমাণ করে। এক হচ্ছে আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের
রায় কার্যকর করার জন্যে এবং এটা বাস্তবায়ন করার জন্যে যা চাই সেটা কেন যেন বিলম্বিত হচ্ছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমরা স্যারের কথা শুনলাম, আমরা প্রয়োজনে আপনার সাথে আবার যোগাযোগ করব। শাহবাগ থেকে জানাচ্ছিলেন শফিক শাহীন। কিছুক্ষণ আগে চেম্বার জজের দেয়া ফাঁসির রায় কার্যকর স্থগিত করার কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন কাদের মোল্লার আইনজীবীরা। কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ বেশ কয়েকজন আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন। তারা চেম্বার জজের রায়ের কপি জেল সুপারের কাছে জমা দিয়ে মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন করবেন। আমাদের হাতে ছবিটি এসেছে। দুইজন লোক গেছে, তাহলে একটু কর্নার যারা খেয়ে তো অনেক চাপ হইলাম। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে করা আপিলের প্রথম দিনে ৩০ জনের শুনানি করে ১৫ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে লক্ষ্মীপুর ৩ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীর মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। সারা দেশে বাদ পড়া ২৬০ জনের মধ্যে ১৩৮ জন কমিশন সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন। সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। শুনানিতে আরও অংশ নেন অন্য ৪ নির্বাচন কমিশনার এবং কমিশন সচিব। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই আপিল শুনানি চলবে। কমিশনে করা ১৩৮টি আপিলের ১২৬টি হয়েছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে এবং ১২টি আপিল করা হয়েছে প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে। এর মধ্যে ৬১ জন স্বতন্ত্র প্রার্থী আবেদন করেছেন যাদের ১% ভোটার স্বাক্ষর সঠিক ছিল না বলে যাচাই বাছাই বাতিল করা হয়েছে। এছাড়া ১৬ জন উপজেলা চেয়ারম্যানও তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন। বাদবাকি আবেদনকারীদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল ঋণ খেলাপি, বিল খেলাপি, ত্রুটিপূর্ণ হলফনামা দাখিলের কারণে। আমিন জুয়েলার্স অর্থনীতির সংবাদ। চলমান রাজনৈতিক অস্থিরতায় সংকটে পড়েছে তৈরি পোশাক খাত, এমন অভিযোগ করে শ্রমিকদের আগামী ৪ মাসের বেতন ভাতা পরিশোধে ব্যাংকের সহায়তা চাইল বিজিএমইএ। মঙ্গলবার সকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে ৫ দফা সুবিধা দাবি করেন ব্যবসায়ী নেতারা। এজন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তাও চান তারা। বিশেষ করে নভেম্বর থেকে শুরু করে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে ব্যাংকের সহায়তা চান ব্যবসায়ীরা, যা আগামী ২ বছরে শোধ করতে চান তারা। এছাড়া আগামী ২ বছরের জন্য সুদ ছাড়া বেশ কিছু ঋণ এবং ঋণের কিস্তি ব্লক রাখার পাশাপাশি কোনো প্রতিষ্ঠানকে শ্রেণীকৃত না করার দাবিও জানান তারা। পাশাপাশি রপ্তানি পণ্য পরিবহনের ঝুঁকি কমাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছেও সহযোগিতা চান ব্যবসায়ীরা। ফিরে এলাম রাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। জোহানেসবার্গের সোয়েটো স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন বিশ্ব নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। বিশ্বের প্রায় ৮০টি দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেন ম্যান্ডেলার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ৯৫,০০০ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের ২/৩ পূর্ণ হয়েছে। এদিকে মঙ্গলবার ম্যান্ডেলা ও বর্ণবাদ যুগের শেষ প্রেসিডেন্ট FWD ক্লার্কের যৌথভাবে নোবেল শান্তি পদক জয়েরও ২ দশক পূর্তি উদযাপিত হচ্ছে। বিরূপ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের মধ্যেই শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন চলছে। খেলার খবর। ক্রিকেট। কোনো নিশ্চয়তাই পারল না ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলকে ফেরাতে। মঙ্গলবার দুপুরে বিসিবির আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ৭ ম্যাচের
ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়ে তারা দেশের প্লেন ধরে। তবে ক্যারিবীয়দের এই পিছুটান কোনো মতেই সামনের এশিয়া কাপ সহ ওয়ার্ল্ড টি-20তে বাধা হবে না বলে বিশ্বাস বোর্ড সভাপতির। এদিকে প্রধান নির্বাচক হিসেবে ফারুক আহমেদকে 2 বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। এদিকে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দল ও এ দলের মধ্যকার 3 ম্যাচের টি-20 চ্যালেঞ্জ সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বুধবার বিকেল 5টায়। এদিকে এই সিরিজের জন্য এ দলের অধিনায়কত্ব পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। তিনি জানিয়েছেন দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। এই টিমে যারা থাকে আর কি খেলে তারা সবসময় সিরিয়াস থাকে এবং পারফর্ম করতে চেষ্টা করে সবসময়। তো আমার মনে হয় যে চ্যালেঞ্জিং সেই জিনিসটা তো থাকবেই স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাশনাল টিমের সাথে খেলা। আমরাও চাবো যে ন্যাশনাল টিমটা হারাই না। প্রিপারেশন আমার মনে হয় না যথেষ্ট, কারণ এই 3-4টা ম্যাচ খেলে আপনি প্রিপারেশন পুরোপুরি ফুলফিল করতে পারবেন না। তো আমার মনে হয় যে বোর্ড আছে, ওরা হয়তো বা কোনো উদ্যোগ নেবে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ।